প্রিয় শিক্ষার্থী, আমরা আমি আমার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় চ্যাপ্টার 3 রেকটিফিকেশন অফ এররের উপর একটা বেস ক্লাস দিয়েছিলাম। তো আজকে আবার আমি তোমাদের সামনে সেই রেকটিফিকেশন অফ এররের সেকেন্ড লেকচার এবং এটাই লাস্ট লেকচার এই চ্যাপ্টারের। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শিখতে হবে। তোমরা আশা করি ইতিমধ্যে রেকটিফিকেশন অফ এররের লেকচার 1 দেখেছ। তো বিষয়টা হচ্ছে যে আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম, না বললেও আজকে আবার বলছি, যে আমাদের অ্যাকাউন্টিংয়ে যখন আমরা কোনো হিসাব সংরক্ষণ করতে যাই তখন আমাদের ভুলগুলো 3টা লেভেলে গিয়ে ধরা পড়ে। এক এক লেভেলে এক একটা ভুল আমাদের ধরা পড়ে। কখনো দেখা যায় আমাদের ভুল ধরা পড়ে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, রেয়ামিল তৈরির পূর্বে। কখনো আমাদের ভুল ধরা পড়ে রেয়ামিল তৈরির পরে। কখনো আমাদের ভুল ধরা পড়ে চূড়ান্ত হিসাব তৈরির পরে। তো আমাদের এই ভুল বিভিন্ন লেভেলে যে ভুলগুলো ধরা পড়ে সেই ভুলগুলো আসলে সংশোধনের ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা রয়েছে। বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স আমরা যেভাবে এররগুলো রেকটিফাই করব, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স আমাদের এররগুলো রেকটিফাই করার একটু ভিন্নতা আছে, অ্যান্ড আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরেকটু ভিন্নতা আছে। তো 3টা লেভেলে আমাদের কিছুটা ভিন্নতা রয়েছে। আজকে আমরা সেই ভিন্ন ভিন্ন জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের যদি প্রশ্নে বলে দেয়, রিকোয়ারমেন্টে যদি থাকে, স্পষ্ট করে তারা যদি মেনশন করে দেয় স্পেসিফিক্যালি যে দ্য ফলোয়িং এরর্স হ্যাভ বিন ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন কিন্তু আমাদেরকে ওই নিয়মটা মেনে করতে হয়। কিন্তু যদি আমাদেরকে কোনো স্পেসিফিক্যালি ভুল কখন ফাইন্ড আউট করা হয়েছে এই ধরনের কোনো ইনফরমেশন অঙ্কে দেয়া না থাকে, প্রশ্নে দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা জেনারেল বেসিসে যেটা করার আমরা সেটাই করব। আমরা যেটা শিখেছি নর্মাল, আমরা আমাদের ফাউন্ডেশনে যেটা আমরা শিখি, আমরা ধরে নিব যে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এই লেভেলে গিয়ে ভুলটা ধরা পড়েছে, কারণ আমরা আসলে ওই লেভেলেই সংশোধন করতে একটু অভ্যস্ত এবং ওইটাই হচ্ছে আমাদের বেসডটা। এখান থেকেই কিন্তু ওই বেইজে আমরা কম্পাস রেখে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে পেন্সিল ঘুরাই, কম্পাসটা আমরা ঘুরাই, আবার আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গিয়েও আমরা কম্পাসটা ঘুরাই। কিন্তু আমাদের কেন্দ্র হচ্ছে কিন্তু আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ বিফোর প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আসো আজকে এই 3টা জিনিসের মধ্যে আমাদের আসলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ভিন্নতাটা কোথায়, কোন জায়গায় আমাদের কী করা উচিত, কোন জায়গায় আমরা কি করতে পারবো না, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু কথা বলবো। ঠিক আছে, আসো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের এই জায়গাটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একটা হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, একটু জায়গা আমরা কমিয়ে দেই। আফটার প্রিপারেশন
অফ ট্রায়াল ব্যালেন্স এবং আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই তিনটা আমাদের লেভেল, যেই লেভেলগুলোতে গিয়ে আমাদের ভুলগুলো ফাইন্ড আউট হয়। এখন আমাদেরকে প্রশ্নে যদি স্পেসিফিকভাবে এটা বলে দেয় তাহলে আমাদের রেকটিফিকেশন প্রসেসটা হবে একটু আলাদা। এই জায়গাটার কথা বলে দিলে আমাদের জন্য আরেকটু ভিন্নতা আসবে, এবং ফাইনালি এটাও যদি বলে দেয় তাহলে আমাদের জন্য আরেকটু ভিন্নতা আসবে। তো এখন দেখো, আমরা কিন্তু স্কুল লেভেল থেকে, আমরা মাধ্যমিক লেভেল থেকে একটা জিনিস জেনে আসছি যে, বা আমরা খেয়াল করে আসছি যে আমরা যখন রেওয়ামিল তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স যখন তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স আমরা প্রথমে জাবেদা দিই, জার্নাল করি, জার্নাল করার পর আমরা লেজার করি, লেজার করার পর যখন আমরা ট্রায়াল ব্যালেন্সে আসি, আমরা লেজারের ব্যালেন্সগুলো ট্রায়াল ব্যালেন্সে আমরা পোস্টিং দিই। পোস্টিং দেওয়ার পরে তারপর আমরা এই রেওয়ামিলটা যখন আমরা দুই পাশ সমান করতে যাই, ডবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী আমাদের রেওয়ামিলের দুই পাশ সমান হওয়ার কথা। দুই তরফা দাখিলা পদ্ধতির নীতি বলে একটা নীতি রয়েছে, আমরা জানি। সেই নীতির আলোকে রেওয়ামিলের দুপাশ সমান হওয়ার কথা, কারণ এক সাইডে ডেবিট আরেকটা হচ্ছে ক্রেডিট। ডেবিট শুড বি ইকুয়াল টু ক্রেডিট। তো এখন আমাদের যদি আমরা দেখতাম যে আমাদের যখন রেওয়ামিলটা মিলে না, তখন কিন্তু আমরা অনিশ্চিত হিসাব বলে একটা হিসেব দিয়ে আমরা রেওয়ামিলটা মেলাতাম। একটু চিন্তা করে দেখো সেই লেভেলটা কখন, আমরা যখন রেওয়ামিলটা তৈরি করে ফেলতাম। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল করা কমপ্লিট। এখন আমি শুধুমাত্র রেজাল্ট বের করতে যাব। রেজাল্ট বের করতে গিয়ে যখন আমি দেখি যে দুটো সাইড ইকুয়াল হচ্ছে না, তখন আমরা একটা আমরা একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট, টেম্পোরারি হিসাব খাত ব্যবহার করি, সাময়িক একটা হিসাব, অস্থায়ী একটা হিসাব খাত ব্যবহার করি। সেটা হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাব, একটা অস্থায়ী হিসাব খাত আমরা ব্যবহার করে থাকি। তো সেটা কখন? রেওয়ামিল তৈরির পরে। তার মানে কি, তুমি জাবেদা করার সময় কখনো কি, যখন তুমি জেনারেল জার্নাল করো, আমরা যখন জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা করি, কখনো কি আমরা কোনো জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা অনিশ্চিত হিসাব লিখেছি? নেভার। খতিয়ানে তো আমাদের এই অনিশ্চিত হিসাব আসার কোনো প্রশ্নই আসে না, কারণ জাবেদা করার সময় যদি আমাদের অনিশ্চিত হিসাবের জন্ম না নেয়, খতিয়ানে আমাদের অনিশ্চিত হিসাবের কোনো কারণ আসে না। তাহলে আমাদের কারণটা আসে কোথায়? রেওয়ামিল তৈরি করার পরে যখন আমরা ব্যালেন্স সমান করতে যাই, তখন আমরা অনিশ্চিত হিসাবটাকে ব্যবহার করি। তো এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রেওয়ামিল তৈরির পূর্বে যদি আমাদের কোনো ভুল ধরা পড়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাসপেন্স বা অনিশ্চিত হিসাব ব্যবহার করতে পারবো না। কিন্তু রেওয়ামিল তৈরির পরে যদি আমাদের ভুল ধরা পড়ে, সেই ক্ষেত্রে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। রেওয়ামিল তৈরির পূর্বে, অর্থাৎ বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে এই একটাই পার্থক্য। পার্থক্যের মূল বিষয়টা হচ্ছে সাসপেন্স ব্যবহার করতে পারবো, সাসপেন্স ব্যবহার করতে পারবো না, আর কোনো কিছু নেই। এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য শুধু এইটুকুই। আমি আবারও বলছি, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে আমরা কোনো সাসপেন্স অ্যাকাউন্ট লিখতে পারবো না। হ্যাঁ, একটা হিসাব খাত হলে আমরা একটা হিসাব খাতকে আমরা ডেবিট বা ক্রেডিট করব। সাসপেন্স দিয়ে যদি আমাদের ব্যালেন্স করতে হয়, আমরা সাসপেন্স ব্যবহার করব না। কিন্তু আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হলে তাহলে আমরা সাসপেন্স দিয়ে আমরা একটা ডেবিট, একটা হিসাব খাত ক্রেডিট করতে হলে আমরা করব। এটা হচ্ছে আমাদের এইটার সাথে আর এটার সাথে পার্থক্যটা। আমি লিখে দিব, তারপর আমি একটু আলোচনাটা করে দিচ্ছি। আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দেখো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু আমাদের কাজটাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমরা তো জানি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হচ্ছে 5 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট তোমাদের এই IFRS-এর একদম লেটেস্ট এডিশনে, লেটেস্ট আপডেট ভার্সনে হচ্ছে যে সেখানে 6টার কথা বলা আছে। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট,
রিটেইন আর্নিং স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই 5টা আমরা জানি। কিন্তু আইএফআরএসের একদম আপডেট ভার্সনে বলা আছে যে কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য। কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটা বুঝতেছো? কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটা হচ্ছে, আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় কিন্তু আমাদের 2টা বছরের তথ্য দেওয়া থাকে, লাস্ট ইয়ার, কারেন্ট ইয়ার, 2টা ইয়ারের তথ্য দেওয়া থাকে। এই যে 2টা বছরের তথ্য দেওয়া থাকে, এইটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ তুলনামূলক আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের তুলে দেওয়া থাকে আর্থিক বিবরণীটা। আবার আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আমাদের 2টা টেকনিক আছে, খেয়াল, 3টা টেকনিকের মধ্যে 2টা টেকনিক হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রেও কিন্তু খেয়াল করে দেখো ম্যাক্সিমাম টাইমে আমাদের কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া থাকে। তো এই জন্য আইএফআরএসের আপডেট ভার্সনে বলা আছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস 6টা, কিন্তু আমাদের বই পুস্তকে রয়ে গেছে 5টাই। আমি আবারও বলি কি, ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট, রিটেইন আর্নিং স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ফাইনালি কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই 6টা। কিন্তু একটা প্রতিষ্ঠানকে করতে হয়, একটা প্রতিষ্ঠানকে একটা কম করতে হয়। কোনটা কম করতে হবে? জয়েন্ট স্টক কোম্পানির জন্য ওনার ইকুইটি স্টেটমেন্ট, রিটেইন আর্নিং স্টেটমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে তাদেরকে ওনার ইকুইটি স্টেটমেন্ট করতে না, ওইটা একটা বিকল্প। এইটা যারা করতে হয়, যদি কেউ ওনার ইকুইটি স্টেটমেন্ট করে তারা কিন্তু রিটেইন আর্নিং স্টেটমেন্ট করবে না। যদি কেউ রিটেইন আর্নিং স্টেটমেন্ট করতে হয় তাকে কিন্তু ওনার ইকুইটি স্টেটমেন্ট করতে হয় না। এই জন্য এই 2টা একটা বিকল্প হিসাবে কাজ করে, আর বাকিগুলো সবাইকে করতে হয়। তো আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের আসলে এই লেভেলে এসে আমাদেরকে অতটা করতে দেয় না। আমাদের হয়তো তোমরা প্রায় প্রশ্নে দেখে থাকো, আমাদের মূলত করতে বলা হয় 2টো, মাঝে মাঝে 3টা বলে, ইনকাম স্টেটমেন্ট করো, ওনার ইকুইটি স্টেটমেন্ট করো, ব্যালেন্স শিট করো, এই 3টাই বলা হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম টাইম ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদেরকে 2টা কাজ করতে বলে, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে ওনার ইকুইটি স্টেটমেন্ট। কারণ সবগুলো করতে বলাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর আমাদের মাস ডিস্ট্রিবিউশন যেভাবে আছে সেভাবে আসলে এতগুলো চাওয়ার কোনো কারণ না। যাই হোক, ওইটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা এই 3টার মধ্যে আমরা কীভাবে কম্পেয়ার করে আমরা এররগুলোকে রেকটিফাই করব। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের একটাই বাধা আমার, সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বাংলা ইংলিশ মিক্সড করে দিচ্ছি যাতে একটু সুবিধা হয় আমাদের বুঝতে, ঠিক আছে? তার মানে কি, নো সাসপেন্স অ্যাকাউন্ট, নো সাসপেন্স অ্যাকাউন্ট, কোনো সাসপেন্স অ্যাকাউন্ট থাকবে না, ঠিক আছে? খেয়াল করে দেখো, ধরে নাও একটা জাবেদার কিছু যে কোনো একটা ভুল সংশোধনী জার্নালের অ্যান্সার ধরো 1 নম্বরটা, একটা আমি প্রশ্ন দিলাম কি, যে স্যালারি পেইড টাকা 500 বাট ডেবিটেড বাই টাকা 50, এই একটা ট্রানজ্যাকশন। এটা যদি বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়ে, আমাদের এই লেভেলে যদি ধরা পড়ে, এই 1 নম্বর প্রশ্নটা যদি আমাদের এই লেভেলে ধরা পড়ে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এটা সবগুলোর জন্য বরাদ্দ করে দিই, যে এই লেনদেনটা সবার জন্য বরাদ্দ, সবার জন্য লেনদেনটা বরাদ্দ। তাহলে যদি লেনদেনটা সবার জন্য বরাদ্দ হয়ে থাকে, তাহলে এই লেনদেনটার সলিউশনটা কি, এইটা আমরা একটু দেখিয়ে দিই। এই লেনদেনটা সবার জন্য বরাদ্দ, তার 1 নম্বর লেনদেনের সলিউশনটা আমাদের এখানে আসে। আমরা তো এটা করতে অভ্যস্ত, এখানে আমাদের আসে, যদি আমরা এররটা রেকটিফাই করি, সেক্ষেত্রে আমাদের আসবে স্যালারি এক্সপেন্স ডেবিট 450, সাসপেন্স ক্রেডিট 450, এই আনসারটা কিন্তু আসবে।
আমরা যদি আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে এই ভুলটা সংশোধন করি, বাট বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে যদি ভুল সংশোধন করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট 450, নো ক্রেডিট। এটা দিয়েই তোমার কাজ শেষ। কারণ ওই যে একটা কথা আছে, তুমি রেয়া মিল তৈরির পূর্বে ভুল ধরা পড়লে তুমি কখনো সাসপেন্স ব্যবহার করতে পারবে না। এটা দিয়েই তুমি শেষ করবা। অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট, নো ক্রেডিট। অনেকে আমরা পরীক্ষার খাতায় নো ক্রেডিট লিখে দেই, আবার কেউ কখনো এভাবে ফাঁকা রেখে দেয়। ইচ্ছা তোমার, তুমি লিখতেও পারো নো ক্রেডিট, আবার লিখতে পারো স্যালারি এক্সপেন্স ডেবিট, লিখেই তুমি এভাবে জাবেদাটা শেষ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এটাই শুধু নিয়মটা, আর কোনো পার্থক্য বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এবং আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে নাই। আর বাকি সব এখানে যা বসবে এখানে তা বসবে। এখানে শুধু আপত্তি একটাই, যে আমরা সাসপেন্স ব্যবহার করতে পারবো না। আর বাকি যত হিসাব খাত আমাদের এখানে আসবে না কেন, সমস্ত হিসাব খাত আমাদের এখানেও আসতে কোনো আপত্তি থাকে না। শুধু বাধা আমাদের এক জায়গায়, যে আমরা এখানে সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না। তাহলে এবার আমাদের কথা হচ্ছে ঝামেলাটা সব ওই জায়গাটায়, আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তো আমরা আসলে করে ফেলি কি, ইনকাম স্টেটমেন্ট করার পরে আমরা নেট প্রফিট বের করে ফেলি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নিরূপণ করার জন্য আমরা কিন্তু ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকি। তো একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল যদি নিরূপণ হয়েই যায়, নেট প্রফিট বা নেট লস যদি বের হয়ে যায়, এরপরে কিন্তু আমরা রেকটিফাই করে তেমন কোনো সুবিধা কিন্তু আমাদের আসলে আসে না। যার কারণে আমরা কি আবারও ইনকাম স্টেটমেন্ট করব? না, আমরা কি করব? দেখো, আমাদের যদি একটা, ধরো তুমি আর আমি যদি একটা ড্রেস কিনি, যে আমরা যে কোনো একটা ড্রেস কিনলে আমরা এটা যদি আমাদের ফিট না হয়, তখন আমরা কিন্তু এটাকে অল্টার করি। কি করি? আমরা এটাকে অল্টার করি। অর্থাৎ আমাদের একটু ছোটো করতে হলে বা একটু লুজ কমাতে হলে আমরা কিন্তু এটা করে নেই। ঠিক আছে? তো আমাদের কাজও হবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসকে অল্টার করতে হবে। অর্থাৎ একটু সমন্বয় করতে হবে, সংশোধন মানে সমন্বয় করতে হবে, আর্থিক ফলাফলটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। যতটুকু ভুলের জন্য যতটুকু কমানোর বাড়ানোর কথা, আমরা ঠিক ততটুকু কমিয়ে বাড়িয়ে দিব। অর্থাৎ তো এখানে মূল ঝামেলাটা হচ্ছে শুধু একটা জায়গায় কথা হচ্ছে। ঝামেলাটা কি? বিষয়টা হচ্ছে তোমার এই ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট টাইটেল should be used against revenue item. That is income and expense. শুধু এই জিনিসটা মেনে নিবা, শুধু এইটুকু। আমি বুঝিয়ে বলতেছি। ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টস টাইটেল, অর্থাৎ ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট শব্দটা ব্যবহার করতে হবে, হিসাব খাতটা ব্যবহার করতে হবে কার বিপরীতে? রেভিনিউ আইটেমের। অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্সেস শব্দটা লেখা যাবে না। আমাদের সংশোধনী জাবেদায় যদি ইনকাম এবং এক্সপেন্সেস কোনো শব্দ আসে এই জায়গাটায়, সেই ক্ষেত্রে ইনকাম এবং এক্সপেন্সেসের নামের পরিবর্তে আমরা ওইখানে ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট লিখব, আর বাকি কোনো হিসাব খাত নিয়ে কোনো আপত্তি আসবে না। দেখো, এবার যদি এই জাবেদাটাই যদি আমরা ওইখানে সংশোধন করি, স্যালারি এক্সপেন্স কিন্তু আমাদের একটা রেভিনিউ আইটেম, এটা একটা এক্সপেন্স। এই ক্ষেত্রে যদি এইটা যদি আমি আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে ফাইনাল অ্যাকাউন্টে তৈরি করি, তাহলে আমার আনসারটা হবে ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ডেবিট 450, সাসপেন্স ক্রেডিট 450। দেখো, এটা করতে কোনো আপত্তি নেই, এটা করতে আমাদের কোনো
আপত্তি নেই। ধরো আরেকটা কোশ্চেনে আসো। ধরো আমরা আরেকটা কোশ্চেন করি। এইটা 1 নম্বর গেল। 2 নম্বরে আমরা আরেকটা প্রশ্ন করি। চলো, প্রশ্নটা হচ্ছে wages paid for installation of a machine but debited to wages account, টাকা 400। এই একটা ট্রানজ্যাকশন ধরো। ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ এ মেশিন, একটা মেশিন সংস্থাপনের জন্য মজুরি পরিশোধ করা হয়েছে, বাট ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, টাকা 400। কিন্তু মজুরি হিসাবে 400 টাকা ডেবিট করা হয়েছে। আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমরা যে পণ্য ছাড়া অন্য কোনো কিছু যখন ক্রয় করি, সেই ক্ষেত্রে যদি আমাদের আনুষঙ্গিক রিলিভেন্ট কোনো কস্ট থেকে থাকে, এক্সপেন্স থেকে থাকে, সেগুলো কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হিসাব খাতে লেখা যাবে না। আমরা যাকে কেন্দ্র করে খরচটা হবে তার সাথে আমরা যোগ করতে হবে। যার কারণে আমরা কোনো সম্পত্তি ক্রয় করে পরিবহন খরচ, শুল্ক, তারপরে তোমার ভ্যাট, মজুরি, এটা ইনস্টলেশন খরচ, এটা টেস্টিং খরচ, এই যাবতীয় বা এটা ক্যারি করার জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই সমস্ত জিনিসগুলো মিলে কিন্তু আমরা বলি ওই সম্পত্তির কস্ট এত, এই সম্পত্তির অ্যাকোয়ার্ড প্রাইস অত টাকা, সব কিছু যোগ করে। তো এখন সেই আলোকে একটা নতুন মেশিনের সংস্থাপন ব্যয়, এটা মেশিন হিসাবে আমরা আখ্যায়িত করা উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু এটাকে মেশিন হিসাবে আখ্যায়িত করিনি। আমরা ভুলবশত এটাকে ওয়েজেস অ্যাকাউন্ট নামে লিখে ফেলেছে, মজুরি খরচ নামে লিখে ফেলেছে। এবার আসো তাহলে আমরা যদি আমাদের এই ভুলটা আমরা এখানে সংশোধন করতাম আমাদের পছন্দের জায়গাটা, তাহলে কিন্তু আমাদের আনসারটা আসে মেশিনারি ডেবিট 400, ওয়েজেস এক্সপেন্স ডেবিট ক্রেডিট 400। এটা কিন্তু আনসার আসে, ঠিক আছে। বাট বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স ইজ দেয়ার এনি সাসপেন্স? নো। তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নাই, এটা যা আছে অ্যাজ ইউজুয়ালি এইটা এখানে বসে যাবে। তার মানে কি? সেম মেশিনারি ডেবিট 400, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট 400। যা আছে তাই বসে যাবে। আসো ওইখানে যেন আমাদের অ্যালার্জিটা কোন জায়গায়? ওইখানে আমাদের অ্যালার্জিটা হচ্ছে রেভিনিউ আইটেম নিয়ে, ইনকাম এবং এক্সপেন্স নিয়ে। আছে কোনো ইনকাম এবং এক্সপেন্স? ইয়েস, ওয়েজেস এক্সপেন্স। এইটা লেখা যাবে না, এইটার পরিবর্তে এইটার হিসাবের নামটা লিখতে হবে। অর্থাৎ এই হিসাব খাতটাকে যেই হিসাবে বসানো হয়েছিল, যে স্টেটমেন্টে বসানো হয়েছিল, ওই স্টেটমেন্টের নামটা লিখতে হবে। মেশিনারি ডেবিট 400, ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট, ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট 400। দেখো, একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দুইটা জায়গার পার্থক্যটা কোথায়? 3টা জায়গার একটু খেয়াল করলেই বুঝতে পারবা, ঠিক আছে? একটু খেয়াল করলে হবে। আমরা একটা কাজ করি, তোমাদের তো পরে বুঝতে সমস্যা হবে, আমি বুঝতেছি। আমরা এইটার সাথে আমরা মিশিয়ে ফেলি, এইটাকে আমরা এটার মধ্যে মিশিয়ে ফেলি, যে এটা একটা ট্রানজ্যাকশন, এইটার মধ্যে আমরা মিশিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে এই একটা ট্রানজ্যাকশন এইভাবে করতে হয়েছে, এই একটা ট্রানজ্যাকশন এইভাবে করতে হয়েছে, এই আরেকটা ট্রানজ্যাকশন আমাদের এভাবে, এটা একটা ট্রানজ্যাকশন, ঠিক আছে? এই একটা ট্রানজ্যাকশন। তাহলে আমাদেরকে এবার তোমরা বলো, আসলে জটিলতার কিছু নাই। তুমি যদি বেস জানো, অর্থাৎ
কিভাবে ভুল সংশোধন করতে হয়, এটা জেনারেল প্রসেসটা যদি তুমি জানো, এইদিকে যাওয়াটা তোমার জন্য মোটেই কষ্টসাধ্য না। শুধু আবারও বলি, আমি বারবার আমার কথাটাকে আমি টান দিচ্ছি যে বিফোর প্রিপারেশনে প্রবলেম মানে একটাই আমার বাধা, আমি সাসপেন্স ইউজ করতে পারবো না, আর সব আমি ইউজ করতে পারবো। আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি কোনো রেভিনিউ আইটেম ব্যবহার করতে পারবো না, অর্থাৎ মুনাফা জাতীয় কোনো হিসাব খাত ব্যবহার করতে পারবো না। ইনকাম স্টেটমেন্টে বসে এমন কোনো হিসাব খাত আমি ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখতে হবে। তো এইটুকু বিষয় হচ্ছে আসলে মূল, আর আমাদের তেমন কিছু নাই। লাস্ট আমি ফাইনালি আর একটা ট্রানজ্যাকশন আমরা একটু, যদি কারো একে না বুঝো, দুয়ে না বুঝো, তিনে আমরা চলো আর একটা ট্রানজ্যাকশন আমরা করি, একটা, ঠিক আছে? লাস্ট সেলস রিটার্ন অফ টাকা 600 recorded to পারচেজ বুক। 600 টাকার বিক্রয় ফেরত ক্রয় বহিতে লেখা হয়েছে, অর্থাৎ আমার বিক্রিত পণ্য আমার কাছে ফেরত এসছে, কিন্তু আমি ভুলে লিখে ফেলেছি ক্রয় বহিতে। তা আসো আগে আমার যেটাতে আমরা খুব শিখেছি সেই আলোকে যাই। আমরা যদি করি ভুল সংশোধনী, সেক্ষেত্রে আমার রেজাল্টটা কী আসবে, এটা তো তোমরা প্রথম লেকচার থেকে শেখার কথা, যার কারণে আমি এখানে টেনে লম্বা করছি না। প্রবলেম থাকলে প্রথম লেকচারটা আবার দেখে নিবা। এটার ফাইনালি আনসারটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট। আমি অ্যান্ড অ্যালাউন্স লিখলাম না, জায়গা শর্ট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এই হচ্ছে আমাদের আনসার। সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তুমি করে দেখিও, 3টা স্টেপ দিয়ে যে আমি প্রথম ক্লাসে রেকটিফিকেশন অফ এরর যে ফার্স্ট লেকচারে আমি বুঝিয়েছি, ওই সিস্টেমে তুমি করে দেখিও, এই আনসারটাই আসবে। যদি দেখে না থাকো, এই ভিডিওর লাস্ট অংশে তুমি ওই আগের ক্লাসটা পেয়ে দেবা। এখানে কি কোনো সাসপেন্স আছে? নাই, তাহলে আমারও কোনো আপত্তি নাই। সেলস রিটার্ন ডেবিট 600, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 600, পারচেজ ক্রেডিট 600, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 600। দেখো খেয়াল করে দেখো, তাহলে আমার এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আমাদের 2টা রেভিনিউ আইটেম আছে, একটা সেলস রিটার্ন, একটা পারচেজ, ঠিক আছে? তাহলে এবার আসো, একটু অন্যরকম মনে হবে আমি জানি। ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ডেবিট 600, অ্যাকাউন্টস পেয়েবলই থাকবে 600। আবার আমি আগে লিখি ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এবার দেখো, আমি একটু কথা বলে দিচ্ছি, শেষ করে দেব ক্লাসটা। দেখো এখানে একটু অড মনে হচ্ছে যে এখানেও ইনকাম সামারি, এখানেও ইনকাম সামারি। আসলে কি, আমার ইনকাম সামারি 600 টাকা অ্যাডজাস্ট করতে হবে। এখানে ইনকাম সামারি অ্যাডজাস্ট যদি আমি 600 টাকা করি, তাহলে কিন্তু আমার প্রফিট বাড়বে। আবার পারচেজ যদি আমি ক্রেডিট করি, আমার সেলস যদি আমি এখানে একবার ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্টকে করি, আমার প্রফিটের যে প্রভাবটা পড়বে
আবার ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট করাতে প্রফিটের আবার আগের জায়গায় চলে আসবে, যার কারণে অনেকের মতে, আমাদের অনেক কারো মতে হিসাব বিজ্ঞান নিয়ে রিসার্চ করে বা অ্যানালাইসিস করে, এমন কারো মতে যে এই ধরনের কোনো ভুল যদি তুমি পেয়ে থাকো আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দুইটা যদি সমপরিমাণ টাকা যদি ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ডেবিট আবার ক্রেডিট করতে হয়, তাহলে তোমাকে ওইটা না লিখে তুমি শুধু লিখে দিও নো নিড টু রেকটিফাই বিকজ দেয়ার ইজ নো ইফেক্ট অন তোমার ওই অ্যাকাউন্টিং রেজাল্টের উপরে, অর্থাৎ প্রফিট বা লসের উপরে কোনো প্রভাব পড়ে না, প্রফিট বা লসটা সেম থাকে, এই জন্য তুমি এইটাকে না লিখলেও চলে, বাকিগুলো লিখে দিলেও, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এই দুইটা লিখলেও হয়। তবে এই দুটো একটু লিখে একই হিসাব খাত একবার ডেবিট একবার ক্রেডিট করলে আমাদের আসলে ফাইন্যান্সিয়াল রেজাল্টটা কিন্তু সেম থাকে, যার কারণে এটা অনেকেই বলে যে যদি একই হিসাব খাত ডেবিট এবং ক্রেডিট করতে হয় এটা না লিখলে হয়, কারণ প্রফিটটা সেম থাকে, প্রফিট আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না, রিঅ্যাডজাস্ট করা যাচ্ছে না, যার কারণে এই দুইটা না লিখলেই হয়। তুমি অনেক ট্রানজ্যাকশনে পাবা স্যালারি ডেবিট, রেন্ট ক্রেডিট, সেইটাকে যদি এই পাশে নাও তাহলে আসবে ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ডেবিট, ইনকাম সামারি অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। এইসব ক্ষেত্রে তাদের বলা হচ্ছে বিং দেয়ার ইজ নো ইফেক্ট অন ফাইন্যান্সিয়াল রেজাল্ট, ইট শুড নট বি, মানে ইট নিড নট বি রেকর্ডেড, এটা রেকটিফাই এখানে করার কোনো প্রয়োজন হবে না, যা হওয়ার হয়ে গেছে। কথা বোঝা গেছে? এইটুকুই জাস্ট আমি তোমাকে দেখানোর দরকার দেখালাম যে আমাদের চেঞ্জটা কোন জায়গায় আসে। কথা ক্লিয়ার? তো এই আলোকে তোমরা এবার তোমরা নিজেরা চর্চা করতে থাকবা, পরীক্ষার হলে একটু ভালো করে প্রশ্নের উপরে পড়ে নিবা যে আমাদেরকে আসলে কখন কি করতে বলা হয়ে থাকে, কখনো করতে বলবে হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এটা ভালো করে পড়ে নিবা, প্রশ্নের উপরের অংশেই থাকবে কথাটা, অথবা মাঝে মাঝে নিচে থাকে অ্যাজিউমিং দ্যাট দ্য অ্যাভাব errors have been detected before preparation of trial balance or after preparation of trial balance or after preparation of financial statements। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই আজকে। আমরা আবার তোমাদের সামনে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে আবার আমরা হাজির হব। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।